নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 21শে জুলাই দুটো সভা হয়েছিল, আপনারা জানেন, তৃণমূলের দুই শিবিরের, একটা মমতাপন্থী শিবিরের, একটা হচ্ছে ঋতব্রতপন্থী শিবিরের। তো সেই দুই সভার পরে আপনারা নিশ্চিত দেখেছেন, বা মিডিয়া যে সমস্ত ছবি বা সোশ্যাল মিডিয়াতে যেসব ছবি এসছে, যে ঋতব্রতপন্থীদের সভাটা একেবারেই ফ্লপ করে গিয়েছিল। তো তারপরে যেটা হয়েছে, যেটা মৃতপদপন্থীদের শিবিরের যেসব বিধায়ক আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে বিধানসভায় যেটা বোঝা গেছে, যে তাদের মধ্যে অনেকেই কিন্তু খুব যে মুষড়ে পড়েছেন, মানে যে রাজনৈতিকভাবে তাদের ভবিষ্যতের কথা তারা চিন্তা করছেন, যে কিভাবে তারা বিষয়টাকে সামাল দেবেন, এই ঋতব্রতর সঙ্গে থেকে এর ভবিষ্যৎ কি। তারা তাদের সঙ্গে কর্মীরা থাকছেন না, কর্মীরা রেসপন্স করছেন না, গুটি কয়েক লোক, ওই সবার কিছু পকেটের অনুগামী থাকে, তারা ছাড়া কেউ নেই। 60-64 জন বিধায়ক, আরো যারা জেলার লেভেলে যারা ঋতব্রত শিবিরে যোগদান করেছেন, তারা যা সংখ্যায় নেতা আছে, তারা যদি লোক আনতে পারতেন, মানে তাদের যদি সেই লোক আনার ক্ষমতা থাকতো, মেয়র রোড ভেসে যেত। তো এরা বুঝতে পারছেন যে সেই সমর্থন পাচ্ছেন না। প্লাস হচ্ছে ভবিষ্যতে ভোট টোট হলে মানুষ ভোট দেবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলকে। তো এসব নিয়ে তারা আশঙ্কায় রয়েছেন। তো এবার যেটা দেখা যাচ্ছে, যে অনেকেই এবার এই বিধায়কদের মধ্যে কিন্তু তারা আস্তে আস্তে শ্বাসকষ্টে ভোগা শুরু করেছেন। যে সকলেই যে যেটা হয়েছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসল, তার জন্যই দল করা যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, ব্যাপারটা তা না, এটা সংক্রামিত হয়েছে। কিন্তু অনেকেই কালীঘাটের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা বেইমান ছেড়ে গেছে তাদেরকে আর নেব না। তো এইরকম একটা সিচুয়েশন। তা এখন যেটা শোনা যাচ্ছে, যে বিধানসভাতে ঋতব্রত শিবিরে যারা বিধায়ক আছে তাদের মধ্যে বেশ কিছু কিন্তু ইতিমধ্যেই শ্বাসকষ্টে ভোগা শুরু করেছে, এবং তারা সম্ভবত খোলসা করছেন না। যেটা শুনলাম, 15-16 জন বিধায়ক কিন্তু ইতিমধ্যেই কালীঘাটের সঙ্গে যোগাযোগ শুরু করছে, এবং কি পরিস্থিতিতে তারা ঋতব্রতদের সঙ্গে গিয়েছিলেন বা তাদের সঙ্গে রয়েছে সেসব বিস্তারিত তারা জানিয়েছেন, কিরকম ধরনের তাদের ভয়টায় দেখানো হয়েছিল বা কিছু, এইসব বিষয়গুলো রয়েছে। যে তো এখন যেটা হয়েছে, যে তারা অনেক, মানে যে তাদের যে অবস্থা, এবং কিছু এমএলএ যারা যারা বলছেন যে আমরা তো বিরোধী দল হিসাবে, বিরোধী দল তৃণমূল হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিড়েছিলাম, কিন্তু এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানে যারা মাতব্বর আর কি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, কি বলে, ববি হাকিম, অরূপ রায়, বিপ্লব মিত্র, এইরকম যারা আছেন, আখরুজ্জামান, এসব যারা, জাভেদ খান, এইরকম যারা মানে তাদের মধ্যে যারা নেতৃত্বে রয়েছেন, বিশেষ করে বিধায়করা যারা, তারা বিধানসভাতে যে সমস্ত কথাবার্তা বলছেন, যেভাবে সরকারের একেবারে সঙ্গে গলা সুর মিলিয়ে যে সমস্ত কথাবার্তা বলছেন, তাতে এখন আর আমাদের হয়তো এরপর আর কেউ বিজেপির বি টিমও বলবে না, সরাসরি হয়তো এ টিমই বলবে। কারণ তাদের যেটা হয়েছে, ববি হাকিম যেভাবে সরকারের, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালদের প্রশংসা করা শুরু করেছেন, ঋতব্রতরা যেভাবে প্রশংসা করা শুরু করেছেন, শুভেন্দু অধিকারী ভাই প্রতিদিনই হচ্ছে তৃণমূলের আমলের বিভিন্ন দুর্নীতির কথা বলছেন, যে সেসব নিয়ে তদন্ত হবে। তাতে আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ব্যাপকভাবে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে মিডিয়ার সামনে ব্যাপকভাবে সায় দিচ্ছেন, যে আমফানে দুর্নীতি হয়েছে, তদন্ত করে দেখতে হবে, অমুক হয়েছে, তমুক হয়েছে, গরিব মানুষের ত্রাণ লুট হয়েছে, এইসব। তো অনেকে বলছেন যে কার্যত কার্যত হচ্ছে এ টিমের কাজ করছে না, এখন আর কাউকে বি টিম বলতে হবে না। তো এসব শুরু করেছেন, তাতে অনেক বিধায়ক বুঝতে পারছেন যে ব্যাপারটা ঠিক হয়নি। তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করে জিতেছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন, তারা সেই বিজেপি বিরোধী ভোট পেয়ে তারা জিতে এসছেন। এখন তাদের উপর যাই চাপ থাকুক কেন, অ্যারেস্ট ফ্যারেস্ট, এটা ওটা, ইডি সিবিআই পুলিশের, এখন এখানে এসে বিধানসভাতে তাদের নেতৃত্বে করছে যারা রয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেতা, প্রিন্সিপাল অপোজিশন নিজেকে বলছেন, এবং তার আখরুজ্জামান চিফ হুইপ, তিনি বলছেন, এই ধরনের কথাবার্তা চলছে। বিজেপির আনা বিলে ভোটদানে বিরত থাকছেন, তারা বিরুদ্ধে ভোট দিচ্ছেন না। পঞ্চায়েত বিল এসছে, পঞ্চায়েত প্রধানদের ক্ষমতা খর্ব হয়েছে, সেটা নিয়ে পঞ্চায়েত প্রধানরা আর হচ্ছে এরপর থেকে কোনো আর্থিক লেনদেন বা আর্থিক ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, চেকে সই করতে পারবেন না। সেখানে পঞ্চায়েতের হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট করবেন, মানে প্রশাসকরা করবেন। সেই বিলে হচ্ছে ভোটদানের সময় তারা বিরত থাকছেন,
তৃণমূলে যারা মমতাপন্থী তারা বিরুদ্ধে ভোট দিচ্ছেন, সিপিএম বিরুদ্ধে, আইএসএফ বিরুদ্ধে ভোট দিচ্ছে, কংগ্রেস বিরুদ্ধে ভোট দিচ্ছে, কিন্তু ঋতব্রত শিবির হচ্ছে ভোটদানে বিরত থাকছেন বিজেপির আনা বিলে। এরকম দেখা যাচ্ছে বিধানসভাতে এই গত 2 মাসে যা যা কার্যক্রম হয়েছে। এখন অনেকে বলছেন যেভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা হচ্ছে শুভেন্দু অধিকারীর সুরে যে কথা বলছেন, তাতে কার্যত আমরা এখন এটিম হয়ে গেছি, তো এইভাবে কি সম্ভব, রাজনীতি করা সম্ভব? এরকম তাদের মধ্যে প্রশ্ন জেগেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এখন যেটা জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 16 জনের মতো বিধায়ক রয়েছে, আরো প্রায় 15 জন মতো যোগাযোগ রাখছেন, মানে 30-31 জন খুব শীঘ্রই হয়ে যেতে পারে। যদিও হচ্ছে আমি যেটা জানতে পেরেছি যে আগামী মঙ্গলবার দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার ক্ষেত্রে তৃণমূল কালীঘাটপন্থী যারা, মানে শোভনদেব চট্টোপাধ্যায় যে মামলা করেছেন, সেই মামলার ডিভিশন বেঞ্চের আদেশ বেরোতে পারে, এবং সেখানে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে যে কি বলে খারিজ করে দেয় হাইকোর্ট, মানে স্পিকারের যে সিদ্ধান্ত সেটা খারিজ করে দিল, হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় নাম তৃণমূলরা পাঠিয়েছে, সেটা যদি স্পিকার অ্যাকসেপ্ট করে, পরবর্তীকালে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তো অন্তত 30 জন, মানে 10% 30 জন বিধায়ক তো থাকতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মিটিংয়ে যাই বলে থাকুন না কেন, যে তাকে কিন্তু হয়তো এই যেসব বিধায়করা ঋতব্রত শিবির ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন বা যোগাযোগ রাখছেন, তাদেরকে অনেক কথা নিতে হবে, কারণ অন্তত 50%, 30-31 জন তো লাগবেই, প্লাস হচ্ছে যে বাইরের শিবির আরো 50 জনের মতো লোক থেকে যাবে, মানে বিধায়ক থেকে যাবে যারা ঋতব্রতদের সঙ্গে। সেক্ষেত্রে আরেকটা সমস্যা দেখা দিতে পারে। তো হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তো যাদেরকে মনে করবেন, যে যেটা শোনা যাচ্ছে যে যারা এখন ঋতব্রত, আখরুজ্জামান, সন্দীপন সাহা, জাভেদ খান, ববি হাকিম, এখন যারা একদম মানে ফোর ফ্রন্টে রয়েছেন ঋতব্রত শিবিরে, তাদেরকে হয়তো তিনি নেবেন না, কিন্তু অন্য কোনো আছে, অনেক জেলার এমএলএরা আছেন যারা ঋতব্রত শিবিরে জয়েন করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখেননি বা কোনো রকম যা আজে বাজে কথা বলেননি, এরকম লোকজনকে হয়তো তিনি নিয়ে নিতে পারেন। কারণ যে যদি ঋতব্রত বিষয়টা বাতিল হয়ও, যাই না কি হবে হাইকোর্টের রায়, তো যাই না, এখন এরকম একটা সিচুয়েশন, অনেকেই কিন্তু এখন শ্বাসকষ্টে ভোগা শুরু করেছেন। একরকম ভেবে ঋতব্রত শিবিরে যোগদান করেছিলেন, কিন্তু এখন যে তাদের চরিত্র বা তারা যে সমস্ত কথাবার্তা বলছেন, তাতে কিন্তু তারা বুঝতে পারছেন যে ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু খুব প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে। প্লাস হচ্ছে যেটা হয়েছে যে আপনারা জানেন বাদুড়িয়াতে কিছুদিন আগে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিতে আস্থা ভোট হয়েছিল, মানে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূলপন্থী কালীঘাটপন্থী শিবিরের লোকজন। বাদুড়িয়া যে বিধায়ক বুরহানুল মোকাদ্দিম লিটন, তিনি ঋতব্রতপন্থী শিবিরে যোগদান করেছেন, তাকে বসিরহাট জেলার সাংগঠনিক জেলার সভাপতিও করা হয়েছে। তার বিধানসভা ক্ষেত্রে পঞ্চায়েত সমিতিতে তারই যারা ঘনিষ্ঠ হিসাবে পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতিরা ছিলেন, যে তাদের বিরুদ্ধে যে অনাস্থানে কালীঘাটপন্থী তৃণমূলের লোকজন, এবং সেখানে 27-0 ভোটে হচ্ছে ঋতব্রত শিবিরের লোকজন মানে পরাজিত হন, মানে 27-0 রেজাল্ট হয়, এবং কালীঘাটপন্থীরা ওই পঞ্চায়েত সমিতি দখল করেন। এরপরে নিস্তার নেই, যেটা হচ্ছে যে মানে এখন ঋতব্রত শিবিরের যে অবস্থা, আমি জানি না, রবিবার দিন আরেকটা খবর এসছে, সেটা হচ্ছে যে রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জের বিধায়ক হচ্ছেন আখরুজ্জামান, ঋতব্রত শিবিরের হচ্ছে চিফ হুইপ, যিনি এখন কালীঘাটপন্থী তৃণমূলকে নানানভাবে সমালোচনা ইত্যাদি যাবতীয় বিষয় হচ্ছে তিনি একবারে সামনের সারিতে রয়েছেন। তো সেই আখরুজ্জামানের বিধানসভা, সেখানে ব্লক 2, মানে রঘুনাথগঞ্জ ব্লক 2 হচ্ছে তেঘরি পঞ্চায়েত, সেখানে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল প্রায় মাসখানেক আগে। সেইটা যেটা রবিবার খবর পাওয়া গেছে যে সেখানে অনাস্থাতে হচ্ছে যে ভোটাভুটি হয়েছে, তা 25 জন যে সদস্য, তার মধ্যে 25 মার্জিনে হচ্ছে ঋতব্রত শিবির, মানে আখরুজ্জামান শিবিরের লোকরা হেরে যায়। মানে প্রধান ছিল আখরুজ্জামানের ঘনিষ্ঠ ব্যক্তি, তাকে সরানোর জন্যই ঋতব্রত কালীঘাটপন্থী তৃণমূলরা অনাস্থা এনেছিল, তাকে সরিয়ে দেওয়া হয়।
এবং যে আইয়ুব হোসেন টিপু মানে কালীঘাটপন্থী তৃণমূলে তিনি হচ্ছেন সেখানে প্রধান হয়েছেন। তো এইরকম একটা অবস্থা একের পর এক হচ্ছে ধাক্কা খাচ্ছেন সাংগঠনিকভাবে নিচুতলাতে। আসলে নিচুতলার লোকটা তো জিতিয়ে দিয়ে তাদের দায়িত্ব শেষ করে দিয়েছেন। বা বিধায়করা যে জিতে গিয়ে সার্টিফিকেটটা নেওয়ার পরে এইরকম দলবদল করবেন তারা তো জানতেন না। নিচুতলা তো আর দলবদল করেনি, তারা তো তৃণমূল বলেই তো এসব ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা হচ্ছে যে আকরুজ্জামান এদেরকে জিতিয়েছেন। এবার তাদের তো রাতারাতি আর তাদের মত বদল করতে পারেননি। 50-60 জন বিধায়ককে করে নেওয়া যায়, 10-20 জন এমপি তারা নিজেদের স্বার্থে বা যে কোনো কারণে হচ্ছে তারা করতে পারেন। তাদের নানান রকম মতামত থাকতে পারে, বিধায়কদের নানান রকম মতামত থাকতে পারে। আপামর কর্মীরা তো আর হচ্ছে সেগুলো বোঝেন না। কর্মীরা কর্মীদের কাজ করে দিয়েছেন। তো পরপর ধাক্কা। এবার বুঝতে পারছেন যে নিচুতলার কি অবস্থা, যারা বিধানসভায় দাঁড়িয়ে বা কলকাতায় বসে বড় বড় বুক নিচাচ্ছেন, তাদের নিজেদের বিধানসভাতেই হচ্ছে নিজেদের গড় রাখতে পারছেন না। নিজেদের পেটোয়া লোক যারা যে বিভিন্ন পদে বসে আছেন সেখানে হচ্ছে তাদেরকে সরিয়ে দিচ্ছে মমতাপন্থী শিবিরের লোকরা। কারণ কর্মীরা বেশিরভাগই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বলেই এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে। এবং 21শে জুলাই মিটিংও তার একটা যে কিছুটা রিফ্লেকশন সেটা হয়েছে। এখন জানি না এরপরে আরো কত বড় ধাক্কা আসবে, আর ঋতব্রতপন্থী শিবিরের বিধায়করা এবার আরো বেশি বেশি করে শ্বাসকষ্টে ভুগবেন কিনা। কারণ তারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে তারা কার্যত বিজেপি হয়ে গিয়েছেন। এখন আর তারা তৃণমূল নেই, এবং হচ্ছে নামে বলছেন আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কিন্তু কার্যত বিজেপি হয়ে গেছে। এবং তাদের নেতারা যেভাবে শুভেন্দু অধিকারী সুরে কথা বলছেন, যেভাবে তৃণমূলের সমালোচনা করছেন, যেভাবে তৃণমূল আমলের সমালোচনা করছেন, তাতে অনেকেই ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমি একটা দেখছিলাম যে সমাজ মাধ্যমে একটা মেন স্ট্রিম মিডিয়ার ফেসবুকে পেজে একটা খবর হয়েছিল এই আমফান নিয়ে। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনেক সমালোচনা করলেন, কিন্তু কমেন্ট বক্সে যেভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ট্রোল করা হয়েছে, আপনি কি তখন যে বালিশ চাটছিলেন যখন এগুলো ঘটনা ঘটেছে, তখন তো আপনি তৃণমূলেই ছিলেন, তখন এগুলো দেখেননি, এসব বলে হচ্ছে। এখন ওগুলো সব ভুলে যাচ্ছে না সেরে যেটা হয়েছে। এরা সব ওই 2026 সালের 4 মের আগে তারা কি ছিলেন সেগুলো সব 4 মের হচ্ছে দুপুরবেলার পরে বা সার্টিফিকেট পাওয়ার পর সব ভুলে গিয়েছেন, এটাই মনে হচ্ছে আর কি। যেটা এখন জানি না এইভাবে ভুলে গিয়ে আর শেষ পর্যন্ত কতদিন নিজেদের তারা অস্তিত্ব রক্ষা করতে পারবেন। এবং নিচুতলায় যে অবস্থা, কারণ রবিবার দিন আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক দেখছিলাম, তিনি ছবি দিয়েছেন উলুবেরিয়াতে তিনি বিধায়কদের বিধায়কের অফিসে তিনি গিয়েছেন, তার সঙ্গে আমাদের ছিলেন উদয়নারায়ণপুরের হচ্ছে এমএলএ সমীর পাজা, এবং ওখানকার হাওড়া দক্ষিণের যারা ঋতব্রতপন্থীদের শিবিরের যিনি সভাপতি এসে আব্বাস উদ্দিন, তারা ওখানে মিটিং টিটিং করছেন। তো তারপরে বেরিয়ে তাদের একটা ছবি বেরিয়েছে, দেখলাম 24 জন লোকের ছবি, মানে টোটাল বিধায়ক গেছেন, আরেকটা বিধায়ক গেছেন, 2 বিধায়ক উপস্থিত হয়েছেন। তো অনেকেই যে বলা বলি করছেন যে সব ছবি টবি দেখে, কমেন্ট বক্স বন্ধ যেহেতু, ছবি টবি দেখে বলা বলছে জনসমুদ্র হয়ে গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়াতে যাওয়াতে। 2.5 মাসে প্রথমবার গেলেন জেতার পরে। যাই না এরপরে তাদের কি ফেস টেস করতে হবে, এরকম একের পর এক পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির মতো হার তাদের রয়েছে কিনা, বা আগামী দিনে এই সবগুলো এলে কিভাবে তারা সামাল দেবেন, ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।